দেখছেন চ্যানেল 9। প্রণব সাহকু আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আজকে প্রতি রাত 11টায় এই অনুষ্ঠান নিয়ে হাজির হই এবং আমরা যখন কথা বলছি তখন ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন বা গণমাধ্যমের প্রধান শিরোনাম যে বিশেষ করে রিমালের আঘাতে আমরা মোটামুটি যে সাম্প্রতিক সময়ে যে ধরনের গরম পরিস্থিতি আমরা পার করছিলাম সেটার কিছুটা স্বস্তি এবং বৃষ্টির দেখা মিলেছে এবং সেই ধারাবাহিকতায় উপকূলীয় এলাকা অতিক্রম করে রিমাল একেবারে মানে তার যে তাণ্ডব, যেটি আবহাওয়া বিভাগ বারবার যে বিষয়গুলো বলছিল, প্রত্যাশিত যে বিষয়গুলো ছিল সেটি নিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব যে বিশেষ করে রিমাল, তার আঘাত, এবং আমরা জানি যে গেল 52-53 বছরে বাংলাদেশের যে এই ধরনের দুর্যোগ মোকাবেলা সেটার সক্ষমতা কতটা বেড়েছে সেগুলো নিয়েও আমরা একটু কথা বলতে চাইবো। এবং দুর্যোগ তো থাকবেই, দুর্যোগ তো আসবেই, কিন্তু আমরা দেখেছি যে গেল প্রায় বেশ কিছু দুর্যোগের আগেই আগাম প্রস্তুতি, আগাম তথ্যপাত্র এবং অতি সাম্প্রতি এই দুর্যোগ ব্যবস্থাপনা এবং ফোরকাস্টে আবহাওয়ার খবরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত হওয়ার কারণে একেবারে অতি দ্রুত স্যাটেলাইট পিকচার সহ গতি প্রকৃতি কখন বদলেছে, কখন চোখ ফুটে উঠছে, এই প্রত্যেকটি খুব দ্রুত সাধারণ মানুষের কাছে চলে আসে, গণমাধ্যমে চলে আসে এবং এটি করে সংশ্লিষ্ট এলাকায় সহ যারা একটু ইন্টারনেটের অ্যাক্সেস পান তারা কিন্তু আগে থেকে সেই জায়গায় সতর্কতা অবলম্বন করতে পারেন। আমরা সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। দুজনকে আমন্ত্রণ জানিয়েছি, অধ্যাপক ডক্টর ফরিদুল আলম, কলামিস্ট, আমরা জানি তার লেখা আমরা সবসময় পড়ি এবং সকল বিষয়ে তিনি খোঁজখবর রাখেন, এবং ডক্টর আহমেদ আল কবির, গবেষক, অর্থনীতি, বিনিয়োগ এবং রাজনৈতিক বিশ্লেষক, তার কাছ থেকে একটু শুনবো যে দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ কতটা এগিয়েছে সে, এবং স্বাস্থ্য বিষয় নিয়েও তিনি কাজ করেন এবং সেই ধারাবাহিকতায় ফরিদুল আলম, আমরা যখন কথা বলছি তখন ইতিমধ্যে একেবারে বাগেরহাট, খুলনা, মোংলা এবং সেই সমস্ত জায়গাগুলো বিশেষ করে রিমেল অতিক্রম করে এবং এখন কিন্তু একেবারে সীমান্ত ঘেঁষে লাগোয়া দেশের অভ্যন্তর এবং তার প্রভাবে বৃষ্টিপাতের বিষয়টি, এবং গেল বেশ কয়েকদিন ব্যবসা গরমের যে একটা ব্যাপার ছিল, এবং আপনি নিশ্চয়ই মনে আছে যে আপনিও আমাদের একটি শোতে উপস্থিত ছিলেন যে এই গরম নিয়ে আমাদের কত ধরনের আমরা বিষয় প্রচার করেছিলাম। সেই ধারাবাহিকতায় নিশ্চয়ই অনেক কিছু যোগ করার আছে। কি যুক্ত করবেন ফরিদুল আলম? আপনাকে ধন্যবাদ। আমরা দেখলাম ঘূর্ণিঝড় রিমাল সম্বন্ধে আমাদের যে ধারণা ছিল, যেটি আপনি নিজেই বললেন যে কিরকম হতে পারে, কিরকম ক্ষয়ক্ষতি হতে পারে, সবকিছু নিয়ে আমরা আসলে আজ থেকে 10-12 দিন আগেই কিন্তু একটা ধারণা পেয়েছিলাম যে এই ধরনের একটি ঘূর্ণিঝড় আসতে যাচ্ছে, এবং ঘূর্ণিঝড়টি যদি সেরকম ভাবে এগোতে থাকে তাহলে এটিকে নামকরণ করা হবে। সাধারণত আপনি জানেন ঘূর্ণিঝড় যখন তার পূর্ণ যে রূপ নিয়ে যখন আত্মপ্রকাশ করে তখন এইটিকে নামকরণ করা হয়, সেটি সেরকম ভাবেই নামকরণটি করা হলো। এবং যেটি হয়, আমরা জানি যে এই ধরনের ঝড় ঝঞ্ঝাগুলোকে আসলে একদম এতটা মানে অ্যাকুরেটলি প্রেডিক্ট করা সম্ভব নয়, এটিকে সরাসরি আমাদের ল্যান্ডে হিট করবে না কোথায় হিট করবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল যে পশ্চিমবঙ্গে এটি সরাসরি আঘাত করতে পারে, আমাদের এটিকে সম্ভাবনা অতটা ছিল না। তারপরেও যেটি আপনি বললেন যে আমাদের মধ্যে প্রিপেয়ারনেস এর বিষয়টি ছিল, এবং সব শেষে যে ধারণা গত দুদিন ধরে করা হচ্ছিল যে বাংলাদেশের খুলনা, সুন্দরবন যে যে এলাকা সহ বাংলাদেশের দক্ষিণ দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি জায়গা সহ ইভেন এদিকে আমাদের চট্টগ্রাম যেখানে আমি বসবাস করছি, এই জায়গাগুলো সহ বাংলাদেশের উল্লেখযোগ্য কত কিছু জায়গা এখানে হিট করতে পারে, এবং সেরকম ভাবে এগিয়েছে। সবকিছু মিলে আমরা যেটা দেখলাম যে এই ধরনের বিষয় নিয়ে আপনি সক্ষমতার কথা বলেছেন, এই সক্ষমতাগুলো কিন্তু আমাদের বছরের পর বছর ধরে বাড়ছে। আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলছেন, সেই বিষয়গুলো এখানে যুক্ত হয়েছে, এবং সবকিছু মিলে ঝড় ঝঞ্ঝা মানে বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের দেশ। এখানে অতীতে বহু সময় হয়েছে, এবং এগুলো সক্ষমতাগুলো আমাদের একদিকে হচ্ছে মোকাবেলা করতে করতে বাংলাদেশের মানুষ যেমন অভ্যস্ত হয়েছে, দ্বিতীয়ত হচ্ছে আমাদের মধ্যে এখন আধুনিক প্রযুক্তির যে সক্ষমতা সেটিও বেড়েছে। এই সব কিছু মিলে আহ তারপরে আমরা যেটি বলি যে যে ক্ষতিগুলো হয়, ক্ষতিগুলো পুষিয়ে ওঠে কঠিন হয়, কিন্তু তারপরেও যেটি আমরা দেখলাম ইতিমধ্যে, যতটুকু জানি যে পটুয়াখালীতে একজন জলোচ্ছ্বাসে মারা গেছে। কারণ কিছু কিছু অনিবার্য বিষয় থাকে যেগুলোকে ঠেকানো খুব সম্ভব হয় না। ঘূর্ণিঝড় মানে হচ্ছে আপনার সাগর, আপনার 12 থেকে 16 ফুট, যেটি রেমাল নিয়ে প্রেডিক্ট করা হয়েছিল, সেরকম জলোচ্ছ্বাস হবে। তারপরে আপনার উপকূলীয় জায়গাগুলো প্লাবিত হবে, সেখানে অতি বৃষ্টির কারণে আপনার মানুষ পানিবন্দী হতে পারে। এই বিষয়গুলো তো রয়েই গেছে, এবং এই ঘূর্ণিঝড়োত্তর সময়ে আগামী কালেও সারা বাংলাদেশে বড় ধরনের বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে।
গত কিছুদিন ধরে। আমি যেমনটা বলছিলাম যে সারাদিনে বৃষ্টিপাতের এবং ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি আমরা একটু দেখাচ্ছি, কারণ আজকে অনেক কিছুই সফটওয়্যার বেস এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা আমরা বলছি, এবং কখন কিভাবে তার গতিপথ কিভাবে বদলাবে সেগুলো বলার চেষ্টা করা হচ্ছে। এবং আমরা স্ক্রিনে যে তার যে ছবিটি এবং সেখানে যখন উৎপত্তি হয় এবং প্রায় 12 দিন আগে থেকেই বাংলাদেশের প্রস্তুতি এবং সেই ধারাবাহিকতায় বারবার বিশ্লেষণ, যদি অতিমাত্রায় গতিপথ পরিবর্তন করে তাহলে কোন কোন জেলা এফেক্টেড হবে, এবং যদি স্বাভাবিক গতিতে থাকে তার যে পরিবর্তনের ধারা তাহলে কি হবে। একাধিক স্যাটেলাইট পিকচার বা এখন তো একেবারে ভিডিও চিত্র মানে সেটিও বারবার প্রকাশিত হচ্ছিল, এবং সেই ধারাবাহিকতায় সারা দেশে বৃষ্টিপাতের একটা বড় সম্ভাবনা। আমি বলছি যে আগামীকাল এই রিমেলের প্রভাবে সারা দেশেই কিন্তু বৃষ্টিপাতটি হবে, বিশেষ করে ঢাকার আশেপাশে, রাজশাহী বিভাগে, কিছুটা খুলনা বিভাগে তো বটেই, এবং জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, সুনামগঞ্জ এবং তার উপর দিয়ে প্রবাহ কুড়িগ্রামেরও কিছুটা অংশ সেটি ত্রিপুরায় যাচ্ছে, এবং যাওয়ার সময় বিশাল জলরাশি তার সঙ্গে থাকার প্রেক্ষিতে সেটি হচ্ছে। আর পাশাপাশি ঝড়টি এরকম একটি সময় আঘাত হেনেছে যখন অনেকটা জোয়ারের প্রভাব কম, মানে এটা একটা বড় দিক, এবং ক্ষয়ক্ষতির পরিমাণও বেশি। আমি ডক্টর আহমেদ আল কবির স্যারের কাছ থেকে শুনবো যে স্যার, আমাদের যে সক্ষমতার কথা বারবার আমরা বলি, যে আমরা দেখছি যে প্রায় 12 থেকে 14 দিন আগে থেকে বারবার আমাদের সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছিল, এবং বিশেষ করে রেড ক্রিসেন্ট এবং এই ধরনের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলির সঙ্গে কাজ করার আপনার অভিজ্ঞতা আছে, এবং আপনি নিশ্চয়ই জানেন যে সেখানে মাইকিং, ধান কাটা, যেখানে যেখানে ধান ছিল সেখানে, এবং বিশেষ করে কোস্টাল বেল্টের অনেক নৌযান তাদেরকে সরিয়ে নেওয়া, স্বাস্থ্যকেন্দ্রে ফিরিয়ে নেওয়া, এবং সকাল থেকেই কিন্তু একটা উৎসব মুখর পরিবেশের মধ্যে এই কাজগুলি হচ্ছিল, এবং এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বলতে তেমন কিছু না থাকলেও মানে ডিটেইলটি এখনও হাতে আসেনি, তবে আমরা অসমর্থিত সূত্রে 3 জনের কথা আমরা শুনেছি। সেই ধারাবাহিকতায় আমাদের যে সক্ষমতা বেড়েছে সেটি তার ফল কিনা, এবং মানুষকে নিরাপদে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে যাওয়া গেছে, সেই ধারাবাহিকতায় কি যুক্ত করবেন ডক্টর আহমেদ আল কবির? ধন্যবাদ আপনাকে। আপনি যে কথাটি বলছিলেন যে বাংলাদেশের সক্ষমতার দিক যদি আমরা বিবেচনা করি, তবে আমরা দেখবো যে আমরা দীর্ঘদিন থেকে এই ধরনের ডিজাস্টার আমরা ফেস করি, এবং এটার জন্য আমাদের যে ন্যাশনাল স্ট্র্যাটেজিও আমাদের ডেভেলপ করা আছে, এবং এটার জন্য একটা প্রশিক্ষিত ভলান্টিয়ার গ্রুপ প্রত্যেকটা এলাকায়, বিশেষ কোস্টাল বেল্টে তৈরি করা হয়েছে। তাদেরকে সবসময় প্রশিক্ষণ দেওয়া হয়, রিফ্রেশার দেওয়া হয়, এবং এই যে প্রশিক্ষণের কর্মসূচি এবং এই যে পুরো কার্যক্রমটাকে যখনই ঘটে তখন একটা সমন্বিত ব্যবস্থাপনার মধ্যে কিভাবে পরিচালিত হয়, এই সবগুলোই কিন্তু আমাদের ন্যাশনাল স্ট্র্যাটেজিতে অত্যন্ত পরিষ্কার ভাবে লেখা আছে, এবং এটা বাস্তবায়ন করা হচ্ছে। আমরা দেখেছি যে আমাদের এই ধরনের ডিজাস্টারের সময় আমরা সবসময় খুব ভালো একটা ব্যবস্থা করার দিকে আস্তে আস্তে উত্তরণ করাচ্ছে। এখনো আমাদের যে ব্যবস্থাপনা আছে সেইটা অনেকটা টেকনোলজি নির্ভর, এবং এই টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট শুধু আমাদের দেশে হয়নি, গ্লোবালি ডেভেলপমেন্ট হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের এই যে জলোচ্ছ্বাসের যে অবস্থা, এই পুরো ঘূর্ণিঝড়ের ব্যাপারে পুরাপুরি ভাবে মনিটরিং করা হচ্ছে, এবং এই মনিটরিং এর মাধ্যমে আমরা যেটা পাচ্ছি যেটা হচ্ছে যে অগ্রিম খবর পাচ্ছি কি হওয়ার সম্ভাবনা আছে, কি হতে পারে, এই ধরনের এবং এইটার জন্য যে প্রস্তুতির প্রয়োজন তারা আমাদের যে ন্যাশনাল স্ট্র্যাটেজি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর ওই সময়ে যা আছে তার মাধ্যমে অত্যন্ত সুন্দরভাবে লিপিবদ্ধ আছে। এখন হচ্ছে যে বাস্তবায়ন কতটুকু হচ্ছে না হচ্ছে, আমরা দেখেছি যে ঘূর্ণিঝড়ের আগেই কিন্তু, যেমন আমি আজকে শুনছিলাম যে 2টা পর্যন্ত প্রায় 8 লক্ষ লোককে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। এইটা একটা স্ট্র্যাটেজি, এই তো লোককে মোবিলাইজ করা শর্ট পিরিয়ড অফ টাইমে, এটা খুব সহজ কাজ নয়, এবং এদের যে জায়গা থাকার জায়গা নিরাপদ স্থানে করে দেওয়াটাও এটা সহজ কাজ নয়। এর বাইরেও কিন্তু অনেক ধরনের মোবিলাইজেশন হয়েছে, এবং এই মোবিলাইজেশনটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ এই মোবিলাইজেশনটা যদি না হয় তবে কিন্তু মানুষজনকে বাঁচানো যাবে না। অন্যদিকে ক্ষয়ক্ষতির দিকেও যদি আমরা তাকাই,
ক্ষয়ক্ষতিও কমানোর জন্য এই মোবিলাইজেশন খুবই ইম্পর্টেন্ট, এবং এই মোবিলাইজেশনটা যদি হয় তখনই কিন্তু আমরা ক্ষয়ক্ষতিকে কমিয়ে আনতে পারি। এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে টেকনোলজিক্যাল আপডেটের ফলে একটা জিনিস হচ্ছে, যেটা হচ্ছে যে প্রত্যেকটা এলাকার সাথে আমরা এই ধরনের ডিজাস্টারের সময় যোগাযোগ আমরা রক্ষা করতে পারছি, এবং এই সময়ে মানুষের অনেক ধরনের ইমার্জেন্সিস দেখা যায়, বিশেষ করে স্বাস্থ্য খাতে অনেক প্রেগনেন্ট মহিলা বা অনেকে যে খুব শেষ মুহূর্তে অনেক, এদেরকেও সরিয়ে নেওয়ার পদ্ধতি অত্যন্ত সুন্দরভাবে করা আছে আমাদের এই যে ডিজাস্টার ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিতে। পোস্ট ডিজাস্টার আমাদের যেটা হচ্ছে, যেমন আমরা দেখেছি মরা বা রুয়ানোর সময় আমরা দেখেছি, পরবর্তী সময়ে হাজার হাজার পরিবারে যে মুভমেন্ট খুব দুর্বিষহ ছিল, কারণ ওইসব এলাকাগুলো থেকে মানুষজন যে স্বাস্থ্য ঝুঁকি যখন তাদের হয়, বিশেষ করে ডেলিভারি বা অন্যান্য ধরনের ঝুঁকি হয়, তখন তাদেরকে ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া যাওয়া সম্ভব ছিল না। তখন আমাদেরকে কুইক মোবিলাইজেশন, র্যাপিড ডিপ্লয়মেন্ট করতে হচ্ছিল মিডওয়াইফ বা নার্সদেরকে তা ওই এলাকাগুলোতে, এবং এটা আমরা খুব সাকসেসফুলি আগে করতে পেরেছি। এইবারও প্রস্তুতি নেওয়া হচ্ছে, আমাদের মেডিকেল টিমগুলোকেও আমরা কিন্তু সকল ক্ষেত্রে তৈরি করে রাখা হয়েছে, যেমন সরকারিভাবে করা হয়েছে, বেসরকারিভাবে সকল জায়গায়, এমনকি রোহিঙ্গা ক্যাম্পগুলোতেও আমি জানি আজকে বিকাল পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন বেসরকারি সংস্থা এবং সরকারি কোঅর্ডিনেশনের মাধ্যমে আমরা কিন্তু এই কাজগুলো, এই জাতীয় প্রস্তুতিমূলক কাজগুলো কিন্তু অলরেডি করে রাখা হয়েছে। স্যার, আমি ইমার্জেন্সি স্যার আপনার মেডিকেল কথা সূত্র ধরে যেমনটা বলছিলাম, ফরিদ আলম আপনার কাছ থেকে একটু শোনার চেষ্টা করব যে আসলে যে এই রিমালের যে গতিপথ, সেই গতিপথ খুব বেশি হয়তো রোহিঙ্গা ক্যাম্প বা তার আশেপাশ দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা খুবই কম, যদি শেষ মুহূর্তে যদি কিছু গতিপথ বদলে না থাকে, কিন্তু তারপরও সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে সেই প্রস্তুতিটিও রাখা হয়েছে, যেমনটা ডক্টর আহমেদ আল কবির বলছিলেন, এটি একটি দিক। আবার পাশাপাশি প্রায় 6 ঘন্টার মধ্যে 6 লাখ লোক, 8 লাখ লোক, 10 লাখ লোক দ্রুত সরিয়ে নেওয়া, এটি কিন্তু সহজ বিষয় না। মানে আমাদের যে স্ট্রাকচার রয়েছে, সেই যে অবকাঠামোগত দিকগুলি রয়েছে, কিন্তু এই সক্ষমতাগুলো তৈরি হয়েছে, এটি একটি দিক। আবার পাশাপাশি আমরা গেল 8 থেকে 10টি ঘূর্ণিঝড় যেভাবে মোকাবেলা করেছি, সেখানে দেখেছি যে গাছ পড়ে মৃত্যুর সংখ্যা বা বিদ্যুতের ইলেকট্রিক তার চিরে মৃত্যু বা ঝড়ের কবলে ঘর ভেঙে, এরকম মানে যারা আশ্রয়কেন্দ্রে যায়নি, মানে সেই ক্ষতিগ্রস্ত বা ক্ষতির যে বিষয়টি থাকে সেটি হয়েছে। কিন্তু বাট যারা নিয়ম মেনে আশ্রয়কেন্দ্রে গেছে তারা কিন্তু নিরাপদেই ফিরেছে। অর্থাৎ এই গেল 12টি ঘূর্ণিঝড়ের বিশ্লেষণ করলে দেখা যায় যে বাংলাদেশের এই সক্ষমতা অনেক দেশের চেয়ে অনেক আধুনিক। আমরা জানি যে ভারতের পশ্চিমবঙ্গ একই দুর্যোগে যে সেখানে লণ্ডভণ্ড তাণ্ডব বা মৃতের সংখ্যা বেশি, কিন্তু বাংলাদেশ কিন্তু আগে থেকে হোমওয়ার্ক করার কারণে সেটি কমছে। আপনার কাছে কি মনে হয় যে এই সক্ষমতা আরও বাড়ানো দরকার, এবং সেই ধারাবাহিকতায় একটি প্রাণহানিও যেন না ঘটে, সেই শূন্যের কোঠায় নেমে আনার যে লক্ষ্যমাত্রা, সেটির দিকে আমাদের আরও মনোযোগী হওয়া উচিত? আপনার কাছ থেকে শুনবো। আমি একদম ছোট্ট একটা বিরতি নিয়ে ঘুরে এসে আপনার কাছ থেকে শুনছি। নিচ্ছি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দেখছেন চ্যানেল 9। বিরতির পর আবারও প্রণব সাহপু আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা কথা বলছি আঘাত হানছে রিমাল, এবং আমরা জানি যে বিশেষ করে আজকে দুপুরের পরপর সেটি শক্তিশালী হয়, এবং ঠিক সন্ধ্যার কাছ সময়টিতে উপকূলীয় অঞ্চলে সেই আমাদের কোস্টাল বেল্টগুলোতে ব্যাপকভাবে অতিক্রম করে এখন একেবারে বাংলাদেশের উপর দিয়ে যাওয়ার একটা ব্যবস্থা এই মুহূর্তে রয়েছে। যে কথা বলছিলাম বিরতির আগে ফরিদুল আলম, যে আমাদের যে সক্ষমতার জায়গাগুলো গেল 12টি ঘূর্ণিঝড় বিশ্লেষণ করলে সেই সক্ষমতার জায়গা কিন্তু আমাদের তৈরি হয়েছে, আমরা জোর দিয়েই বলতে পারবো। কি বলবেন? না, আপনি ঠিকই বলেছেন, সক্ষমতা জায়গা অনেক তৈরি হয়েছে। তারপরেও আমরা একটি প্রাণও আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমরা চাই না যে যত রকম দুর্যোগ আসুক
আমাদের কোনো মানুষের যেন প্রাণহানি না হয়, সম্পদহানি যতটুকু কমানো যায় সেই চেষ্টা আমাদের দিক থেকে থাকে। তারপরেও আনফরচুনেটলি শুধু বাংলাদেশ নয়, আমরা সারা বিশ্বের এই ধরনের দুর্যোগ বিশ্লেষণ করলে দেখব যে বড় বড় দুর্যোগ যখন হয় তখন কিন্তু অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে থাকে। যেমনটি আপনি বললেন যে আমাদের ক্ষেত্রে যেটি হয়েছে যে আমাদের ম্যানেজমেন্টের অভাবের কারণে মানুষের প্রাণহানি হচ্ছে বা ক্ষতি হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু আগের মতো লক্ষণীয় নয়। 70-এর ঘূর্ণিঝড় বা 1990 সালের যে 91 সালের ঘূর্ণিঝড়, সেই সময়ের সাথে যদি তুলনা করেন, এমনকি সিডরের সাথে যদি আপনি তুলনা করেন, সিডর পরবর্তী সময় থেকে কিন্তু আমরা যেটা দেখেছি এই ধরনের সক্ষমতা আমাদের আরো বৃদ্ধি পেয়েছে। এবং বিশেষ করে সরকারি বেসরকারি যে কোঅর্ডিনেশনটা অনেক বৃদ্ধি পেয়েছে। মানুষের সচেতনতার একটি বিষয় আছে, সেটি খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ উপকূলীয় এলাকায় যে মানুষজন থাকেন তাদের মধ্যে সচেতনতাটি অনেক বেড়েছে। তারা এখন আগে থেকেই সমস্ত কিছু জানতে পারেন। আমাদের টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট সেটি একটি বিশাল ভূমিকা পালন করছে। অনেক আগে থেকেই মানুষ এই সব কিছু নিয়ে সচেতন হতে পারছে, তারা নিজেরাও ভূমিকা পালন করতে পারছেন। আমাদের সরকারের যে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বা দুর্যোগ ব্যবস্থাপনার যে সামগ্রিক বিষয়গুলো আছে, সেই সমস্ত বিষয়গুলো মিলে কিন্তু আমাদেরকে আজকে এমন একটা জায়গায় নিয়ে এসছে, একটা সন্তোষজনক জায়গায় নিয়ে এসছে। অর্থাৎ আমরা প্রাকৃতিক দুর্যোগকে সাহসের সাথে মোকাবেলা করতে পারি এবং আমরা ক্ষয়ক্ষতির প্রভাব কমানোর চেষ্টা করতে পারি। তো তারপরেও আমাদের মধ্যে যে বিষয়টি থাকে, আমরা দেখি যে ঘূর্ণিঝড় আসে, ঘূর্ণিঝড় আসবে, প্রাকৃতিক দুর্যোগের সময় এটি বলা যায়, এবং আগামী কয়েকটি মাসে আরো বেশ কয়েকটি ঘূর্ণিঝড় হয়তো আসতে পারে। আমরা যদি নিকট অতীতের বা অতীতের যে এই ধরনের দুর্যোগ মোকাবেলার বিষয়গুলো চিন্তা করি, তারপরে আমরা মনে করি যে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে সক্ষমতার জায়গাগুলোকে আমরা আমরা কোনো একটা জায়গা মানে কোনো একটা দিয়ে আমরা সন্তুষ্ট হতে চাই না যে এই জায়গাটি ঠিক আছে, কিন্তু বাহ। তারপরে আমরা মনে করি একটা উৎকর্ষের বিষয়। সবসময় আমরা এই বিষয়গুলোকে নিয়ে যদি প্রস্তুত থাকি, আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সহ সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো যদি সতর্ক থাকে, প্রস্তুতি নিয়ে থাকে, তাহলে আমরা মনে করি যে আমরা যত দুর্যোগ আসুক না কেন আমরা সম্মিলিত প্রয়াস নিয়ে এই দুর্যোগ মোকাবেলা করতে পারবো, ক্ষয়ক্ষতির মাত্রা অনেকটাই কমিয়ে আনতে পারবো, এবং দুর্যোগোত্তর সময়ে আমরা মানুষের সাহায্য সহযোগিতার জন্য আমরা হয়তো কাজ করতে পারবো। অসংখ্য ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, সবাই একবার করে সুযোগ পাবো। ডক্টর আহমেদ আল কবির স্যার, আপনি জানেন যে বেশ কিছু এইরকম ঘটনায় মাননীয় প্রধানমন্ত্রী সারা রাত জেগে তার নির্দেশনা খোঁজখবর রাখা সেটি দেন, এবং সেটির কারণেই কিন্তু আমরা দেখেছি যে বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট জেলাগুলোর সরকারি ছুটি সমস্ত কিছু বাতিল করা হয়েছে। সারা রাত মনিটরিং, সারা রাত কন্ট্রোল রুম খোলা, মানে আগে থেকেই প্রস্তুতি, যেটি আমি বারবার জোর দিচ্ছি। নিশ্চয়ই শেষ করব, 30 সেকেন্ডে আপনি শেষ কথায় কি যুক্ত করবেন কবি স্যার? আমি যেটা বলবো যেটা হচ্ছে যে উন্নত বিশ্বগুলো কিন্তু বাংলাদেশকে একটা ডিজাস্টার ম্যানেজমেন্টে বা এই ধরনের সিচুয়েশন গুলোকে ম্যানেজমেন্টে কিন্তু এক্সাম্পল হিসাবে নেয়। অতএব আমরা এটার জন্য গর্ব করতে পারি, কিন্তু আমাদের কমপ্লেসেন্ট হওয়ার কোনো সুযোগ নেই। এই জাতীয় কাজগুলো হচ্ছে সবসময়ই কিন্তু চ্যালেঞ্জিং, এবং এটাতে যে কোনো সবসময় যে একেবারে কুক বুক সিস্টেম পাবেন যে যেটা হলো যে আমাদের স্ট্র্যাটেজিতে বা ডকুমেন্টে যেসব লেখা আছে ওইভাবেই চলবে, এটা হবে না। এটা ইমার্জেন্সি, এবং ইমার্জেন্সিতে ইমার্জেন্সি ডিসিশনস নিতে হয়, ইমার্জেন্সি স্ট্র্যাটেজি ওয়ার্কআউট করতে হয়। এবং এবং ক্ষয়ক্ষতি যে একেবারে হবে না এটা কোনো অবস্থা, যদি একেবারে যে বাংলাদেশের উপর দিয়েও না আছে, এখন যে অবস্থা আছে মনে হচ্ছে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। এবং এইগুলোকে পুষিয়ে নেওয়ার জন্য আমাদেরকে এখন থেকেই ভাবা শুরু করতে হবে। পাশাপাশি যারা ক্ষতিগ্রস্ত হবে তাদেরকে কিভাবে, বিশেষ করে আমাদের গরিব মানুষ, কোস্টাল বেল্টের মানুষ, তাদেরকে কিভাবে সাহায্য সহযোগিতা করা যাবে, এই কথাগুলো কিন্তু আমাদের স্ট্র্যাটেজিতে ওয়ার্কআউট করা আছে। কিন্তু আমাদেরকেও সকলকে, আর বিশেষ করে মিডিয়া এবং ইয়েদের যেন কেউ যেন বিষয়গুলোকে অতিরঞ্জিত না করেন, বিষয়গুলোকে ডাউন টু আর্থ রেখে রিয়েল বাস্তব অবস্থাটাকে রিফ্লেক্ট করে যদি সকলে মিলে একযুগে কাজ করি, সরকারি বেসরকারি এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া বা অন্যান্য যারা কমিউনিটি মোবিলাইজ করেন বা যারা রাজনীতিবিদ আছেন, সকলে যদি এখানে অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা যেন আমরা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকি, এই কাজগুলো আমাদেরকে সকলে সমন্বিতভাবে করতে হবে। এটাই হবে আমাদের প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা শেষ করব। ফরিদুল আলম, 30 সেকেন্ড সময় আপনি পাবেন, শেষ কথা কি যুক্ত করবেন? শেষ কথা আমার এটি হচ্ছে যে দুর্যোগ প্রবণ একটি এলাকা বাংলাদেশ, সারা বিশ্বের মধ্যে কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা বরাবরই সক্ষমতার পরিচয় দিয়েছি। এবং সেখানে আমরা যেটি বলতে চাই, আমি যে কথাটি বলতে চাই যে আগামী কয়েকটি মাস, বিশেষ করে অক্টোবর নভেম্বর মাস পর্যন্ত
আমাদের দেশে আরো কিছু দুর্যোগ বা এখানে ঘূর্ণিঝড় সহ বন্যার মতো কিছু বিষয় আসতে পারে। আমাদের এই সক্ষমতার জায়গাটিকে আমাদের খেয়াল রাখতে হবে, এবং শুধু আমি মনে করি সরকারের উপর নয়, আমাদের এখানে সমস্ত ধরনের কোঅর্ডিনেশন সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের সচেতনতার প্রয়োজন আছে, যে আমরা যেন সত্যিকার অর্থে সাধারণ মানুষকে নিয়ে ভাবি এবং দুর্যোগ মোকাবেলায় কিভাবে আমরা সম্মিলিতভাবে মানুষের এই যে সক্ষমতার জায়গাটি আছে সেই জায়গাটি গিয়ে সহায়তা করতে পারি, সেইখানে আমাদের সচেতন হওয়ার প্রয়োজন অসংখ্য রয়েছে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা অধ্যাপক ডক্টর ফরিদুল আলম এবং ডক্টর আহমেদ আল কবির, আপনাদের দুজনকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের আয়োজন শেষ করতে চাই। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। রবি থেকে বৃহস্পতি রাত 11টায় এই আয়োজন নিয়ে আমরা হাজির হই। আজ বিদায় নিচ্ছি, শুভরাত্রি।